যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করবে সেটা মেইনলি হবে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। কি কি হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে? প্রথম প্রশ্ন ধরে নাও যে রাষ্ট্রপতির হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়ার ক্ষমতা। ঠিক আছে, রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়ার ক্ষমতা, সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা যেটাকে বলা হয় যে অ্যাবসলিউট জাস্টিস। ঠিক আছে, সো অ্যাবসলিউট জাস্টিস তিনি করতে পারেন। ঠিক আছে, তো অ্যাবসলিউট জাস্টিস বা কমপ্লিট জাস্টিস, অ্যাবসলিউট না, কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা অর্থাৎ বিশেষ ক্ষমতা সুপ্রিম কোর্টের সেটা। সো বিশেষ ক্ষমতা 142, সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে রাষ্ট্রপতি 143, 143 নম্বর ধারা। এরপরে তোমাদের রাজ্যপালের হচ্ছে কোনো বিলকে সই করার ক্ষমতা বা ফেরত পাঠিয়ে দেওয়ার ক্ষমতা, যেটা সেটা আর্টিকেল 200-তে আছে। এরপরে তোমাদের 201-এ আছে যে কোনো বিলকে তিনি রাষ্ট্রপতির জন্য রিজার্ভ করতে পারেন, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে কোনো বিলকে ফেরত পাঠিয়ে দিতে পারেন, 201 নম্বর ধারা। সুপ্রিম কোর্টের ইন জেনারেল কাজের কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্টের যে কনস্টিটিউশনাল বেঞ্চের কথা বলা হয়, যে কনস্টিটিউশনাল বেঞ্চ মিনিমাম 5 জন নিয়ে গঠিত হবে, সেটা 143 নম্বর ধারাতে আছে, ভালো করে দেখে নিও। 143-এ 3 বা 4-এ আছে। সো এটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, আমি একটা লিস্ট আছে আমার কাছে, এটা পাঠিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে আর্টিকেলগুলোর। সো এই যে 5টা আর্টিকেল বললাম, ঠিক আছে, গুরুত্বপূর্ণ 5টা আর্টিকেল ভালোভাবে দেখে নাও, এগুলো জিজ্ঞেস করবেই। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এছাড়াও তোমাদের যদি একেবারে আমি শুরুর দিক থেকে ধরি, তাহলে শুরুর দিকে আমাদের ইন্ডিয়ান টেরিটরি নিয়ে আছে, টেরিটরি থেকে জিজ্ঞেস করতে পারে যে লাস্ট স্টেট কোনটা, লাস্ট স্টেট যেটা ফরমেশন হয়েছে। ঠিক আছে, লাস্ট স্টেট যখন বলবে ফরমেশন হয়েছে তখন সেটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ না, তেলেঙ্গানা। যখন তোমাকে বলবে যে লাস্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা তৈরি হয়েছে রাজ্যকে ভেঙে, তখন কিন্তু তার উত্তরটা হয়ে যাবে তোমাদের জম্মু কাশ্মীর আর হচ্ছে লাদাখ। তো এইখানে কনফিউজ কোনো রকমভাবেই হবে না, মাথায় রাখো জিনিসটা। এরপরে যদি তোমাদের জিজ্ঞেস করে একেবারে ইউনিয়ন টেরিটরিজের প্রসঙ্গ থেকে, এরপরে আর বিশেষ কিছু সেখানে নেই, কারেন্ট অ্যাফেয়ার্সেরগুলোই আর কি বলছি মেইনলি। এরপরে তোমরা পাবে যে যে যেটা হচ্ছে ধরে নাও যে ইউনিয়ন টেরিটরিজ, তারপরে তোমাদের আছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ থেকে লাস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছে, কোন কোন ধর্মকে সেখানে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কোন ধর্মকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, কত সালে আইনটা পাস হয়েছে, সেই আইনটার নাম কি। ঠিক আছে, এবং লাস্ট অ্যামেন্ডমেন্ট কত হয়েছে, আইনটা কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইনটা প্রথমে কত সালে এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে সিটিজেনশিপের পার্টটা গেল। এরপরে চলে আসো মৌলিক অধিকার। মৌলিক অধিকার থেকে লাস্ট মৌলিক অধিকার কোনটাকে ঢোকানো হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, লাস্ট মৌলিক অধিকার কোনটাকে ঢোকানো হয়েছে, লাস্ট মৌলিক অধিকারের মধ্যে কোন বিষয়টিকে ঢোকানো হয়েছে। সো লাস্ট মৌলিক অধিকারের মধ্যে যে বিষয়টিকে ঢোকানো হয়েছে সেটি হচ্ছে ইপিডাব্লিউ, যেটাকে বলা হয় ইকোনমিক্যালি উইকার সেকশনস, যেটাই, হ্যাঁ, ইডাব্লিউএস। ইডাব্লিউএস এর আর্টিকেলটি দেখে নিতে হবে। তাহলে 16 নম্বর আর্টিকেলে কোথায় সেটাকে মেনশন করা হয়েছে, কত নম্বর, 16-র কত নম্বর আর্টিকেলে মেনশন করা হয়েছে সেটা দেখতে হবে। সম্ভবত 16(6) হবে। তো 6 নম্বর আর্টিকেলটা ভালো করে দেখতে হবে। যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি মৌলিক অধিকারের কথা বলি, তাহলে মৌলিক অধিকার থেকে এটা জিজ্ঞেস করবে। মৌলিক অধিকার থেকে তোমাদের আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ সাচ আসছে না। এরপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করবে যে লাস্ট অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছে, লাস্ট অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছে, সংবিধানের লাস্ট অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছে এবং সেখানে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সেখানে জিজ্ঞেস করবে যে মহিলাদের বিশেষ করে যে রিজার্ভেশন, মহিলাদের যে রিজার্ভেশন পঞ্চায়েত, লোকসভা এবং বিধানসভাগুলিতে, সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অনুসারে হয়েছে এবং সেটা কত সালে হয়েছে, সেটার নাম কি, বিলটার নাম কি। ঠিক আছে, বিলটার নাম কি বা আইনটার নাম কি, আইনে তো পরিণত হয়েছে, আইনটার নাম কি। সো আইনটার নাম কি, আইনটা ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি এখনও, কত সালে হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ইমপ্লিমেন্ট হয়নি এখনও, হওয়ার সম্ভাবনা আছে, তার আগে অবশ্যই ডিলিমিটেশনস সম্পন্ন করতে হবে। এবং ডিলিমিটেশনস আবার নির্ভর করছে লাস্ট কারেন্ট সেন্সাসের উপরে। তো কারেন্ট সেন্সাস আগে হবে, তারপর ডিলিমিটেশন হবে, তারপরে সেখানে গিয়ে মহিলারা নিজেদের বিধানসভা এবং লোকসভাগুলিতে হয়তো রাজ্যসভা রিজার্ভেশন পাবে। সো এখনও এই গল্পগুলো তোমাকে জানতে হবে, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে এরপরে মৌলিক অধিকারের পর চলে আসলো তোমাদের 4th চ্যাপ্টার, যেটা আছে আমাদের 4th চ্যাপ্টারে রয়েছে আমাদের নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতিতে তোমরা নির্দেশমূলক নীতিতে অ্যাজ সাচ বিশেষ কিছু নেই। তোমাদের ইউনিফর্ম সিভিল কোড কোথায় আছে, কোন পার্টে আছে জিজ্ঞেস করতে পারে, কারণ এটা আলোচনায় যেহেতু আছে ইউনিফর্ম সিভিল কোড, গত কয়েক বছর ধরে আলোচনা আছে, বিশেষ করে বিজেপির যেহেতু এটা একটা এজেন্ডা, ইলেকশন আসছে এখন, আবার নতুন করে সেই এজেন্ডা মাথা ছাড়া দিয়ে উঠবে। বেশ কিছু রাজ্য অলরেডি এটাকে নিয়ে এসেছে। তো কোন রাজ্য অলরেডি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে,
যদি এটা মানে কেন্দ্রের এগুলো বিষয়, কেন্দ্র আইন নিয়ে আসবে, বাট হ্যাঁ কিছু কিছু রাজ্য বেশ কিছু নথি পরিবর্তন কিছু করেছে। ইউনিফর্ম সিভিল কোড বলবো না অ্যাজ সাচ, বাট বিভিন্ন ধরনের তারা আইন কানুন নিয়ে এসেছে যেখানে তারা একটা কমনালিটিস ক্রিয়েট করার চেষ্টা করেছে। তো সেগুলোতে যাওয়ার দরকার নেই, বাট মোটামুটি মাথায় রাখো যে ইউনিফর্ম সিভিল কোড কোন পলিটিক্যাল পার্টির একটা এজেন্ডা, ঠিক আছে? তো এটা হচ্ছে বিজেপির একটা এজেন্ডা, কমিউনিস্ট তাদের হচ্ছে যে ম্যানিফেস্টো আছে সেখানে তারা এটা প্রচার করে। এরপরে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি তাহলে তোমাদের চলে আসো মৌলিক কর্তব্য থেকে। মৌলিক কর্তব্যের মধ্যে লাস্ট মৌলিক কর্তব্য কোনটা ঢুকেছে, লাস্ট 11তম যে মৌলিক কর্তব্য আছে আমাদের, সেটা কি কত সালে ঢোকানো হয়েছে মাথায় রেখো। এটা তো অনেক আগে হয়েছে, বাট হ্যাঁ এটা জিজ্ঞেস করতে পারে। এরপরে তোমাদের আর্টিকেল চ্যাপ্টার 4A-তেও হয়ে গেল, 4 হলো 4A হয়ে গেল। চ্যাপ্টার 5 কি আছে? চ্যাপ্টার 5 এরপর আমি নিজেই ভুলছি, চ্যাপ্টার 5 এরপর তোমাদের আছে ইউনিয়ন থেকে অ্যাজ সাচ বিশেষ কিছু নেই। ইউনিয়ন থেকে অ্যাজ সাচ তোমাদের বিশেষ কিছু নেই। ইউনিয়ন থেকে অ্যাজ সাচ বিশেষ কিছু নেই। এক সেকেন্ড, ইউনিয়ন থেকে অ্যাজ সাচ বিশেষ কিছু নেই, ঠিক আছে? ইউনিয়ন থেকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে লাস্ট ইউনিয়ন টেরিটরি কোনটাকে ঘোষণা করা হয়েছে, ইউনিয়ন টেরিটরি কোন রাজ্যটিকে ভেঙে ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, ঠিক আছে? জিজ্ঞেস করতে পারে। কোথায় গেল? জিজ্ঞেস করতে পারে, দাঁড়াও এক সেকেন্ড। এরপরে তোমাদের যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে যে ইউনিয়ন টেরিটরিজ, ইউনিয়ন থেকে তো বলে দিলাম, টেরিটরিজের প্রসঙ্গে ওটা এসে যেত। ইউনিয়ন থেকে ইউনিয়নে তো আছে, পার্লামেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? লেজিসলেচারের কথা বলা হয়েছে ইন জেনারেল। তো সেগুলো 52 থেকে 151-র মধ্যে আছে। এখানে বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, রাষ্ট্রপতি, তারপরে উপরাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতির নাম কি দেখে যেও, বর্তমান রাষ্ট্রপতির নাম কি, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু, তার বিশেষত্ব কি, মানে তিনি বাকিদের থেকে কোথায় ভিন্ন, জিজ্ঞেস করতে পারে যে বাকিদের থেকে তিনি কোথায় ভিন্ন একটু বলো, কোন জায়গাতে তিনি বাকিদের থেকে ভিন্ন, তিনি ভিন্ন একটা আইডেন্টিটি ক্যারি করেন বা ভিন্ন ধরনের তার একটা বৈশিষ্ট্য আছে কি, কোথায়? সো বলবে তোমরা প্রথম তিনি ট্রাইবাল হচ্ছে মহিলা রাষ্ট্রপতি, প্রথম ট্রাইবাল এবং মহিলা রাষ্ট্রপতি। সো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা জিজ্ঞেস করতে পারে। তিনি কততম রাষ্ট্রপতি এটা জিজ্ঞেস করতে পারে, কততম রাষ্ট্রপতি, ঠিক আছে? তিনি কততম রাষ্ট্রপতি, কত সালে ক্ষমতায় এসেছেন, কত সালে তিনি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসেবে, তিনি শপথ নিয়েছেন, এটা জিজ্ঞেস করতে পারে। রাষ্ট্রপতিকে শপথ কে পাঠ করিয়েছেন, যেহেতু এগুলো সব লেটেস্ট হয়েছে, রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করান, ঠিক আছে? শপথ বাক্য কে পাঠ করান রাষ্ট্রপতিকে। ইউনিয়ন থেকে এরপর তিনি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন, ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য কে পাঠ করান, তার পদত্যাগপত্র তিনি কার কাছে জমা দেন, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে জিজ্ঞেস করতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলি, কারণ এগুলোই আলোচনায় আছে, যেহেতু এগুলো নিউজ পেপারে এগুলোই আসছে, আমরা গত 2-3 বছর ধরে দেখছি। সো এগুলো হতে পারে। এছাড়া ইউনিয়ন থেকে লেজিসলেচার আছে, পার্লামেন্ট আছে। পার্লামেন্টে তোমাদের নতুন কি ডেভেলপমেন্ট ঘটেছে? পার্লামেন্টে নতুন কিছু ডেভেলপমেন্ট অ্যাজ সাচ ঘটেনি। পার্লামেন্টে নতুন কোনো অ্যাজ সাচ ডেভেলপমেন্ট ঘটেনি, ঠিক আছে? কৃষি বিল কবে নিয়ে আসা হয়েছিল, কৃষি বিলটাকে কবে প্রত্যাহার করা হলো, 3টে যে কৃষি বিল ছিল, কারণ এটা পার্লামেন্টের কনটেক্সটে এটা একটা ইউনিকনেস বলতে পারো। এর আগেও হয়েছে, বাট এত বড় রকমভাবে হাঙ্গামা হয়নি। সো এটা মাথায় রেখো। জয়েন্ট সেশন কতবার হয়েছে পার্লামেন্টের কনটেক্সটে, জয়েন্ট সেশন, কারণ জয়েন্ট সেশন এখন আলোচনায় আছে। এখন জয়েন্ট সেশন হতে যাচ্ছে, তোমরা জানো যে পার্লামেন্টের এই বিষয়কে কেন্দ্র করে যে সেখানে পার্লামেন্ট ওই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হচ্ছে কারাপশানে জড়িয়ে পড়লে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তারা আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না আগামী কয়েক বছর। এই ধরনের একটা যেহেতু বিল পাশ করাতে চলেছে সরকার, তার জন্য জয়েন্ট সেশন ডাকবে। তো জয়েন্ট সেশন এখনো পর্যন্ত কতবার ডাকা হয়েছে, কোন কোন ইস্যুতে জয়েন্ট সেশন ডাকা হয়েছে, এবং জয়েন্ট সেশনে এইবারের ইস্যু কী হতে চলেছে, যেহেতু আলোচনায় আছে, নিউজ পেপারে আলোচনায় থাকবে, তোমরা ইন্টারভিউ দেবে তখনও হয়তো নিউজ পেপারে থাকবে। সো জয়েন্ট সেশন এইবার কোন ইস্যুতে হতে চলেছে, জয়েন্ট সেশনে সভাপতির ভূমিকাটাকে পালন করেন, ঠিক আছে? কত নম্বর ধারা অনুসারে জয়েন্ট সেশন কল করে রাষ্ট্রপতি। সো এই সমস্ত বিষয়গুলো তোমাদের দেখতে হবে।
এরপরে তোমরা চলে আসো স্টেটসের প্রসঙ্গে। স্টেটস আছে আমাদের পার্ট 6-এ 152 থেকে 237 পর্যন্ত। পার্ট 6 152 থেকে 237। স্টেটের মধ্যে বিশেষ কোনো ডেভেলপমেন্ট স্টেটের মধ্যে বিশেষ কোনো ডেভেলপমেন্ট অ্যাজ সাচ চোখে পড়ছে না, বাট স্টেটসগুলোর সঙ্গে মানে যুক্তরাষ্ট্রের কাঠামোর একটা এখানে একটা ইয়ে থাকে, যুক্তরাষ্ট্রের কাঠামোর একটা ব্যাপার কাজ করে, মানে এখন একটা ডিবেট চলছে সুপ্রিম কোর্টে এবং এমনি ইন জেনারেল কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে। তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে যে রিসেন্টলি কোন জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে বিল এবং রাষ্ট্রপতি এবং গভর্নরকে বিল সই করতেই হবে। 3 মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছিল, এবং কোন জাজমেন্টে আবার সেটাকে কিন্তু রিভার্স করে দিল। সেই দুটো জাজমেন্টের নাম কি, কত সালে আসলো, কোন তারিখে আসলো, যেহেতু এই বছরই হয়েছে, জাস্ট বেশি দিনও হয়নি, কয়েক মাসই হয়েছে। সো এক্স্যাক্ট তারিখ জিজ্ঞেস করবে, এবং না জিজ্ঞেস করলেও তোমাকে বলতে হবে, নইলে যে আবার এক্স্যাক্ট তারিখ বলে দেবে সে তোমার থেকে বেশি ভালো নাম্বার নিয়ে নেবে, তাই না? সে তোমার থেকে বেশি ভালো পয়েন্ট সে কিন্তু নেবে, বা সে নিতে মানে তার কপালে জুটবে কাইন্ড অফ। তো মাথায় রেখো এই জিনিসগুলো, যেগুলো লেটেস্ট হয়েছে সেগুলো তোমাদের কারেন্ট ডেট পর্যন্ত দেখে যেতে হবে, শুধু ইয়ার না। তো স্টেটসগুলো থেকে এই জিনিসগুলো দেখে যেও। কোন স্টেটটিকে ভেঙে দেওয়া হয়েছে, যেটা বলছিলাম আবার, যে কোন স্টেটটিকে ভেঙে কেন্দ্রশাসিত করা হয়েছে, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে সেটা। এবং সেখানে এটা হয়তো জিজ্ঞেস করতে পারে, আচ্ছা 370-কে কি বাতিল করা হয়েছে নাকি 370 এখনও আছে? তো তুমি হয়তো বলতেই পারো যে আমি তো খবরের কাগজে পড়েছি স্যার বাতিল করা হয়েছে। আসলে 370-কে বাতিল করা হয়নি, 370-র ক্ষমতাটাকে কমিয়ে দেওয়া হয়েছে, 370-কে বাতিল করা হয়নি। তো এগুলো মাথায় রেখো। এগুলো ভুলভাল অনেক ইনফরমেশনস, পপুলিস্ট ডিসকোর্সে এগুলো আমরা পড়েছি নিউজ পেপারে, আর্টিকেলে, কিন্তু এগুলো সত্যি কথা নয়। এগুলো বা সংবিধান যারা ভালো করে পড়ে জানে তারা বলবে যে 370-কে বাতিল করা হয়নি, 370-র মতোই আছে, বাট তার ক্ষমতাটিকে কমিয়ে দেওয়া হয়েছে। সো তোমাকে কি জিজ্ঞেস করছে সেটা ভালোভাবে শুনে তুমি উত্তরটা করবে। এরপরে তোমার স্টেটস থেকে আর বিশেষ কিছু আমার মাথায় আসছে না। অবশ্যই নতুন রাজ্য, যেটা শুরুতেও বললাম, ইউনিয়ন টেরিটরিজের প্রসঙ্গেই বললাম যে নতুন রাজ্য কোনটা গঠন করা হয়েছে, সেই রাজ্যটি কত সালে হয়েছে। তো নতুন রাজ্য যেটা হয়েছে সেটা কিন্তু জম্মু কাশ্মীর নয়, ভালোভাবে মাথায় রাখো, সেটা কিন্তু তেলেঙ্গানা। হ্যাঁ, তো এটা মাথায় রেখো। 2014 সালে যদি জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে তৈরি হয়েছে, ভাষার ভিত্তিতে কি, কারণ তেলেঙ্গানা প্রথম রাজ্য ছিল যাকে ভাষার ভিত্তিতে গঠন করা হয়েছিল, সেই তেলেঙ্গানাকেই আবার ব্রেক করা হলো, তো কিসের ভিত্তিতে করা হলো, বেসটা জিজ্ঞেস করতে পারে, রিজন কি, ভাঙার রিজনটা কি, এবং এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল, আফটার অল সেটা দিনের আলো দেখতে পেলো। তো যাই হোক, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সেটা রিজনসটা তোমাকে জানতে হবে, এবং সেই রিজনসটা অবশ্যই কিন্তু ইকোনমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক এবং অর্থনৈতিক। কোনো রকমভাবে সেখানে কিন্তু ভাষা বা ট্রাইবস এই ধরনের কোনো বিষয় নয়, কিংবা জিওগ্রাফি, যেমন উত্তরাখণ্ড জিওগ্রাফির কনটেক্সটে হয়েছিল, এরকম জিওগ্রাফির কনটেক্সট নয়, এটা কিন্তু প্রশাসন এবং তোমার তার সাথে প্রশাসন এবং অর্থনীতি, এই ঠিক আছে বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু তারা নতুন রাজ্যের দাবি সামনে রেখেছিল এবং হয়েছে, এবং এটা ইউনিক। ভারতের অন্য রাজ্যগুলো কখনো এই রকম কোনো যুক্তিতে ভাঙা হয়নি, ব্রেক করা হয়নি বা গঠন করা হয়নি। মাথায় রেখো কততম রাজ্য সেটা এখন, ঠিক আছে? সো মাথায় রেখো, যখন হয়েছিল তখন সেটা 29তম রাজ্য ছিল, কিন্তু জম্মু কাশ্মীর যেহেতু এখন কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে, তাই সেটা এখন বর্তমানে 28 নম্বরে দাঁড়িয়ে আছে। সো এইগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এরপরে তোমাদের পার্ট বি, এবং এটা তো রিপিলি করা হয়েছে, ছেড়ে দাও এটা। এরপর চলে আসো পার্ট এইটে চলে আসো। পার্ট 8-এ ইউনিয়ন টেরিটরিজ অলরেডি বলে দিলাম, আমি আর যাচ্ছি না সেখানে, ইউনিয়ন টেরিটরিজগুলোর কথা। এরপরে পার্ট 9 থেকে পঞ্চায়েত থেকে জিজ্ঞেস করার মতো অ্যাজ সাচ নতুন কিছু নেই, কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু নেই। বাকি তোমাদের আমি বলেছি আগে ক্লাসে যে কী কী জিজ্ঞেস করতে পারে, নিশ্চয়ই তোমরা নোট করে নিয়েছিলে তখন। সো যাই হোক, এরপরে তোমাদের আছে মিউনিসিপ্যালিটি থেকেও অ্যাজ সাচ জিজ্ঞেস করার মতো কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু নেই। এরপরে তোমাদের চলে আসো কোঅপারেটিভ সোসাইটি থেকেও কিছু নেই। ট্রাইবাল এরিয়া কে ঘোষণা করতে পারে, এটা হয়তো জিজ্ঞেস করতে পারে বড় জোর তোমাদের। ট্রাইবাল এরিয়া কে ঘোষণা করতে পারে, ঠিক আছে? সো রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে ট্রাইবাল এরিয়া, তো এটা মাথায় রেখো, এটা হয়তো জিজ্ঞেস করতে পারে। যদিও আস্তে আস্তে নতুন কোনো ট্রাইবাল এরিয়া ঘোষণা এই মুহূর্তে করা হয়নি, বাট হ্যাঁ জিজ্ঞেস করতেই পারে। এরপরে ফেডারেল স্ট্রাকচার আছে 9 নম্বরে, ইউনিয়ন আর স্টেটের মধ্যে রিলেশনস, তো কত ধরনের রিলেশনস মোটা জিজ্ঞেস করতে পারে, বাট কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞেস করতেই পারে, কারণ রিলেশনসটাই তো এখন বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সে আছে।
সো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, ইকোনমিক রিলেশনস, লেজিসলেটিভ রিলেশনস, এই সমস্ত রিলেশনসগুলো আছে। ঠিক আছে, তো ইকোনমিক বা ফিনান্সিয়াল বলতে পারো, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং হচ্ছে লেজিসলেটিভ, এই তিন ধরনের রিলেশনসটা মাথায় রেখো। এগুলো এই তিন ধরনের রিলেশনস কিন্তু ওই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রয়েছে, হ্যাঁ, জুডিশিয়ারিটা বাদ দিয়ে। এগুলো মাথায় রেখো রিলেশনসগুলো, কারণ এগুলো আলোচনায় আছে, চর্চায় আছে। এই সমস্ত জায়গাগুলোতেই দেখতে পাচ্ছ যে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোর যে বিভিন্ন ধরনের যে এখতিয়ার, সেই এখতিয়ারগুলো ধীরে 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 গ্রাস করছে। ঠিক আছে, সো কাজেই এইগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে যে কত ধরনের রিলেশন হয় কেন্দ্র আর রাজ্যের মধ্যে, সংবিধানে তুমি কি পড়েছো, জিজ্ঞেস করতে পারে। এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে 9, 8, এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে 10, 12 নম্বর থেকে। 12 নম্বর থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এখানে 12 নম্বরে আছে ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস এবং সুইটস। ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস, এখান থেকে অ্যাজ সাচ বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না। 12 নম্বর থেকে ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস না, দেখতে পাচ্ছি না, ছেড়ে দাও। 13 নম্বরে চলে আসো। 13 নম্বরে ট্রেড অ্যান্ড কমার্স উইথ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ট্রেড অ্যান্ড কমার্স থেকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আমাদের আরে জিএসটি কাউন্সিল কত সালে তৈরি হয়েছে, যেহেতু এটা রিসেন্ট হয়েছে এবং আলোচনায় এখনও আছে, কারণ জিএসটির কারণে ভারতের ইকোনমি ধাক্কা খেয়েছে, বারে বারে রাহুল গান্ধী এটাকে সামনে নিয়ে আসছে আলোচনায়। সো জিএসটি কাউন্সিল কবে তৈরি করা হয়েছে, জিএসটি কাউন্সিলটা সংবিধানের বা কমিশন সংবিধানের কত নম্বর ধারায় একে মেনশন করা হয়েছে, ঠিক আছে, কততম সংবিধান সংশোধনের মধ্যে হয়েছে, এই তিনটে বিষয় ভালো করে এখান থেকে দেখে নিও। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুইটস থেকে নতুন একটা আইন পাস হলো। নতুন মানে অনেকগুলো আইনকে, সম্ভবত 28টা না 29টা আইনকে বাতিল করে দিয়ে 4টে আইন তৈরি হলো। সেই 4টে আইনের নাম জিজ্ঞেস করতে পারে, যে 4টে আইন সেখানে লেবার ল যেগুলোকে বলছি আমরা। তো ভারত সরকার রিসেন্টলি 4টে লেবার ল তৈরি করেছে, সেই 4টে লেবার ল এর নাম কি? ভারত সরকার রিসেন্টলি 4টে লেবার ল তৈরি করেছে, সেই লেবার ল এর নাম কি এবং সেই লেবার ল এর নতুনত্ব কী আছে জিজ্ঞেস করতে পারে। লেবার লগুলিতে নতুনত্ব কী আছে? তো একটা নতুনত্ব হচ্ছে সেখানে গিগ ইকোনমি শুনেছো কিনা আমি জানি না, বা প্ল্যাটফর্ম ওয়ার্কার্স বলা হয়। গিগ ইকোনমি শব্দটা হচ্ছে যে যারা এই জোম্যাটো, ওলা, উবের, এই সমস্ত মানে এই সমস্ত কোম্পানিজগুলোতে যারা কাজ করে, যেগুলো মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশনস যেগুলোকে আমরা বলে জানি, তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনসগুলোতে যারা ব্যবসা লেবার হিসেবে কাজ করে, তো তাদের কথা বলা হচ্ছে। তাদের বিভিন্ন ধরনের রাইটসগুলোকে ইনশিওর করা হয়েছে, তাদের স্যালারির অনেক কিছু সেখানে ইনশিওর করা হয়েছে, তাদের সেখানে ইন্স্যুরেন্স সেগুলোকে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটির জন্য যেটা, তো সোশ্যাল সিকিউরিটির পার্টটাকে ইনশিওর করা হয়েছে। সো এখানে কন্ট্রাক্টসের পার্ট থেকে, কন্ট্রাক্টসের পার্ট থেকে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই 4টে আইন এখানে তৈরি করা হয়েছে, সে 4টে আইনের নাম জেনে নিও এবং আইনগুলোর বিশেষত্বটা কি, 4-5টা পয়েন্ট দেখে যেও। সো এগুলো খুব গুরুত্বপূর্ণ। নতুন তৈরি হয়েছে, কত সালে তৈরি হলো, ঠিক আছে, গভর্নমেন্ট তৈরি তো বেশ লকডাউনের সময় হয়েছিল, বাট এটা ইমপ্লিমেন্ট করলো এই রিসেন্টলি, এই বোধহয় 15 দিনও হয়নি এখনও। সো এটা মাথায় রেখো, কত সালে তৈরি হয়েছিল আইনগুলো কোন সময় তৈরি হয়েছিল এবং কখন এটা ইমপ্লিমেন্ট হলো, ঠিক আছে, তো মাথায় রেখো। এবং কতগুলো আইনকে এটাকে বাতিল করে দিয়ে 4টে আইন তৈরি হয়েছে, ঠিক আছে, বা মার্চ করে 4টে আইন তৈরি হয়েছে এবং সেটা নতুনত্ব কী আছে। সো এই কয়েকটা বিষয় ভালো করে দেখে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এরপরে তোমাদের চলে আসো পার্ট 14। পার্ট 14-এ তোমাদের আছে সার্ভিসেস আন্ডার দি ইউনিয়ন অ্যান্ড স্টেটস। সার্ভিসেস আন্ডার দি ইউনিয়ন অফ স্টেটসে তোমাদের অ্যাজ সাচ বিশেষ কিছু নেই। নতুন কিছু ঘটনা সার্ভিসের আন্ডারে ঘটেছে, নতুন কিছু ঘটনা ঘটেনি। আইএস আইপিএসদের নিয়ে কিছু ঘটেছে, আইএস আইপিএসদের নিয়ে কিছু ঘটেনি। ফরেন নিয়ে কিছু ঘটেছে না, ফরেনও কিছু ঘটেনি, ঠিক আছে, তাহলে ছেড়ে দাও, এখান থেকে সার্ভিসের আন্ডারে কিছু নেই। ট্রাইব্যুনাল নিয়ে একটা নতুন জাজমেন্ট এসেছে সুপ্রিম কোর্টের, ঠিক আছে। এরপরে 16 যেটা, এই পার্ট 14A যেটা আছে, পার্ট 14A ট্রাইব্যুনাল নিয়ে একটা সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্ট এসেছে, রিসেন্ট একেবারে। ট্রাইব্যুনালে বিশেষ একটা জাজমেন্ট সেখানে সুপ্রিম কোর্ট দিয়েছে। তো জিজ্ঞেস করতেই পারে এই ট্রাইব্যুনাল সংবিধানের কত থেকে কত নম্বর ধারার মধ্যে আছে, কোন পার্টে আছে, এবং নতুন যে জাজমেন্টটা এসেছে সেটা বলতে পারবে কী নিয়ে এসেছে। সো ওই ট্রাইব্যুনালটা ভালো করে দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, ভীষণ ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট কী বলেছে এখানে, এই জাস্ট এই প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে যে জাজমেন্ট কিছুদিন আগে দিল, তো সেটার আগেই কিন্তু এই ট্রাইব্যুনালের জাজমেন্ট এসেছে। তো সেখানে কি বলেছে ভালো করে দেখে নাও, নিউজ পেপারে কিন্তু বড় বড় করে বেরিয়েছিল, সব নিউজ পেপারে হেডলাইন হয়েছিল। সো আমি ওই দিনের নিউজ পেপারটা স্কিপ করে গেছি, দেখার সুযোগ হয়নি আমার, এখন মাথায় আসছে, বাট হ্যাঁ ওই ঘটনাটা দেখে নাও তোমরা, ঠিক আছে। এরপরে চলে আসো পার্ট 15। পার্ট 15 থেকে তোমাদের দেখতে হবে, পার্ট 15 থেকে ইলেকশনস আছে। ইলেকশনস থেকে এসআইআর এর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। এসআইআর লাস্ট পশ্চিমবঙ্গে কবে হয়েছে,
এসআইআর এর বিষয়টা ঠিক কী, ঠিক আছে, এবং এটা এটা করার একটা সোল রাইটস কার আছে, এসআইআর করার রাইটস সোল কার আছে, অর্থাৎ ইলেকশনস কমিশনারই কথা জিজ্ঞেস করবে। ইলেকশনস কমিশনারই এটা একটা স্পেশাল কাজ, তাকে করতে হয়, অর্থাৎ রোলটাকে রিভাইজ করতে হয় যাতে ত্রুটিপূর্ণ মানে ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে সেগুলোকে তাকে ঠিক দেখতে হয়। তো এই কারণে তিনি করছেন। এর আগে কবে হয়েছিল, প্রথম কবে হয়েছিল এসআইআর, এখনও পর্যন্ত কতবার এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে কতবার হয়েছে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেখে নাও ইলেকশনস কমিশন থেকে। ইলেকশনস কমিশনের ক্ষমতা কার্যবলীগুলো জিজ্ঞেস করতে পারে, এই যে রোল রিভাইজ করার যে ক্ষমতা বা কার্যবলী সম্ভবত 325 নম্বর ধারাতেই আছে। সো কত নম্বর ধারা অনুসারে তিনি এটা করছেন সংবিধানে, যদি অনেকে বলছে যে এটা সংবিধানে কোথাও মেনশন নেই, বাট মেনশন না থাকলেও ইনডিরেক্টলি কিন্তু এটার কথা ওই রোলের কথা বলা হয়েছে যেখানে, সেখানেই এটা চলে আসে। সো 325 নম্বর ধারা, আমি যদি ভুল না হই। সো একবার দেখে নাও এটা কত নম্বর ধারার মধ্যে আসছে, ঠিক আছে। ইলেকশনস কমিশনার এখন কে আছেন, 3 জনের নাম কি, যে 3 জন ইলেকশনস কমিশনার এখন পদে আছেন তাদের নাম কি, ঠিক আছে। চিফ ইলেকশনস কমিশনারের নাম কি, ভালো করে দেখে নাও এটা। প্রথম ইলেকশনস কমিশনার কে ছিলেন, ঠিক আছে। যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স না, হয়তো সকালবেলা একটা খবরের কাগজ পড়ে গেল আর মাথায় ওটাই ঘুরপাক খাচ্ছে, তোমাকে হয়তো জিজ্ঞেস করে বসলো যে প্রথম কমিশনার কে ছিল আমাদের, বা বর্তমান কমিশনারের নাম কি বলো তো, জিজ্ঞেস করতেই পারে। সো এগুলো মাথায় রেখো, ঠিক আছে। তো ইলেকশনস কমিশন থেকে এগুলো গেল। এরপরে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস, এটা পার্ট 16-এ আছে। স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাস থেকে বিশেষ কিছু ঘটেনি, সেকশনস হয়েছে ইডাব্লিউএস, বাট ক্লাসের কনসেপ্ট এখনও আমরা নতুন কিছু দেখলাম না। সো ছেড়ে দাও, এটাতে কিছু নেই। ল্যাঙ্গুয়েজ থেকে কোন ভাষাগুলিকে, ল্যাঙ্গুয়েজ থেকে জিজ্ঞেস করতে পারে রিসেন্টলি যে কোন ভাষাগুলিকে, এটা নিউজ পেপারে ছিল এগুলো খুব, কোন ভাষাগুলিকে কি বলবো যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে। লাস্ট কোন ল্যাঙ্গুয়েজটাকে, পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষা সেটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা কবে দেওয়া হলো, রিসেন্টলি যেহেতু এগুলো হয়েছে 1-1.5-2 বছরের মধ্যে। সো এগুলো তোমাকে জিজ্ঞেস করবেই। সো ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, প্রথম কোন ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া হলো, লাস্ট কোন বাংলা ভাষাকে কবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হলো, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেলে বিশেষ কি বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে। তো এগুলো তোমাকে জানতে হবে। এছাড়াও ল্যাঙ্গুয়েজ কত নম্বর পার্টে আছে এগুলো তো জিজ্ঞেস করবেই, কারণ আলোচনা প্রসঙ্গে চলেই আসে, পার্টে আছে, আর্টিকেলে আছে, চ্যাপ্টারে আছে, এগুলো জিজ্ঞেস করবেই। এছাড়া চলে আসো এমার্জেন্সি নিয়ে বিশেষ কিছু ঘটেনি। সো এমার্জেন্সি নিয়ে কিছু জিজ্ঞেস করার নেই। হয়তো এরকম একটা ব্যতিক্রম প্রশ্ন ছুড়ে দিতে পারে তোমাকে যে এমার্জেন্সি তোমার সংবিধানে কত থেকে কত নম্বর ধারায় আছে। সো তুমি বললে, বা এমার্জেন্সি রিলেটেড আর্টিকেল সংবিধানে কত থেকে কত নম্বর ধারায়, সো তুমি হয়তো বললে 352 থেকে 60, কিন্তু 365টা যদি না বলো, 365 আর্টিকেলের নাম যদি তুমি না বলো, তাহলে সেটা ইনকমপ্লিট রয়ে যাবে। সো আর্টিকেল 365টাও কিন্তু মেনশন করতে হবে। তো 365-এ কী আছে একবার ভালো করে দেখে নাও। আর্টিকেল 365 খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, ঠিক আছে, এমার্জেন্সির সাথেই জড়িত, লিঙ্কড। তো এটাও ভালো করে দেখে নাও। মিসলেনিয়াস থেকে এরপরে আর বিশেষ কিছু নেই। এরপরে তোমরা চলে আসো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন পার্ট 20। অ্যামেন্ডমেন্টে লাস্ট অ্যামেন্ডমেন্ট কী হয়েছে যেটা জিজ্ঞেস করলাম, লাস্ট অ্যামেন্ডমেন্ট কী হয়েছে দেখে নাও। বিশেষ করে মহিলাদের অ্যামেন্ডমেন্টটা, মহিলাদের এই যে লোকসভা এবং বিধানসভাতে যে অ্যামেন্ডমেন্ট হলো সেটা কততম অ্যামেন্ডমেন্ট ছিল, কত সালে এই বিলটাকে পাস করানো হলো, ঠিক আছে, এবং আইনে কত সালে পরিণত হলো, কিন্তু এখনও এটা ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি এটাও জিজ্ঞেস করতে পারে। সো বারবার বলছি এটা ইমপ্লিমেন্ট এখনও হয়নি, ইমপ্লিমেন্ট হতে টাইম লাগবে, 2029 সালের আগে এসে এটা ইমপ্লিমেন্ট হতে পারে। সো মাথায় রেখো এটা। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এরপরে এখান থেকে আর বিশেষ কিছু নেই অ্যামেন্ডমেন্ট থেকে। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে পার্ট 21 থেকে টেম্পোরারি, ট্রানজিশনাল এবং স্পেশাল প্রভিশনস কিছু নেই এখানে, শর্ট টাইটেল থেকেও কিছু এখানে নেই। সো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখো। যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স জানতে চাও, তাহলে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটেছে, যেগুলো এতক্ষণ ধরে তোমাদের বলে গেলাম। তো বেসিক গল্পগুলো একটু জেনে নাও, ইনফরমেশনসগুলো জেনে নাও, নামধামগুলো জেনে নাও, ইয়ারগুলো জেনে নাও, মেন ইস্যু কী সেটা একটু জেনে নাও। দেখো তাতেই কিন্তু তোমাদের যা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করবে, আমার মনে হয় 100টা যদি জিজ্ঞেস করে 100টার মধ্যে 100টাই তোমাদের কমন আসবে, যা আমি বললাম তার মধ্যে থেকে। এর বাইরে কিছু জিজ্ঞেস করার নেই। বাট খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি, যে এই যে দুটো জাজমেন্ট আসলো, প্রথম জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলল যে রাজ্যপাল আর প্রেসিডেন্টকে 3 মাস সময় বেঁধে দিল, যে 3 মাসের মধ্যে বিল পাস করতেই হবে। সেটা কত সালে জাজমেন্টের নাম কি, এবং সেখানে
এবং এই জাজমেন্ট কত সালে আসলো, জাজমেন্টের নাম কি, কতজন বিচারপতি ছিল এখানে এই জাজমেন্ট দেওয়ার সময়। আর পরের যে জাজমেন্টটা যেটা দিল রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল রেফারেন্স জাজমেন্ট বলা হচ্ছে এটাকে, প্রেসিডেন্সিয়াল রেফারেন্স জাজমেন্ট। তো সেই জাজমেন্টে বেসিক্যালি জাজমেন্ট নয়, রেফারেন্সে আজকে অ্যাডভাইস এক প্রকার। সো রাষ্ট্রপতি অ্যাডভাইস চেয়েছিল, সে অ্যাডভাইস দিল। তো এটার নাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স। তো প্রেসিডেন্সিয়াল রেফারেন্স অ্যাডভাইসটা কত সালে দিল, কত তারিখে দিল, কারণ যেহেতু এই সম্ভবত গত মাসেই হয়েছে এটা, তো তারিখটা তোমাকে জিজ্ঞেস করবে স্পেসিফিক, তারিখটা মাথায় রেখো, ঠিক আছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর আর্টিকেলগুলো 143 নম্বর আর্টিকেলে কী আছে, 142 নম্বর আর্টিকেলে কী আছে, 131 নম্বর আর্টিকেলে কী আছে, 131, 142, 143, 200, 201, এই কয়েকটা আর্টিকেল কিন্তু তোমাকে দেখতেই হবে, এই 5টা আর্টিকেল তোমাকে দেখে যেতেই হবে, ঠিক আছে? সো এগুলো মাথায় রেখো, তাহলেই হবে। আর আমার মনে হয় না যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আর কিছু এই বছর কিছু ঘটেছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জানতে হবে। আমি শুধু একটাই তোমাদের বলতে পারলাম না, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল নিয়ে কী জাজমেন্ট দিয়েছে। আমি ওই দিনে নিউজ পেপারটা পড়তে পারিনি। সো ট্রাইব্যুনাল নিয়ে কী জাজমেন্ট দিয়েছে ওটা দেখে নাও। ট্রাইব্যুনাল কত নম্বর পার্টে আছে, কত নম্বর শিডিউলে আছে, নতুনত্ব কী দিয়েছে সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? এগুলো। আর জয়েন্ট সেশনের কথাটা তো বললাম, আলোচনায় আছে, এখন জয়েন্ট সেশন হতে চলেছে, কি নিয়ে হবে নতুন করে, আগে কি নিয়ে হয়েছে, কতবার জয়েন্ট সেশন হয়েছে, কত সালে হয়েছে, কোন কোন ইস্যু ছিল, জয়েন্ট সেশনগুলো দেখে নিও, তাহলেই হবে। আর আর কি, এবার যদি তোমরা চলে আসো তোমাদের পলিটিক্যাল থিওরি থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্স আর কিছু হয় না, থিওরি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নেই ইন্ডিয়ান। এবার আইআর থেকে হতে পারে, আইআর থেকে থিওরি থেকে কিছু নেই। আইআর থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে সার্ক, আসিয়ান, বিমস্টেক, এগুলো আছে তোমাদের, ঠিক আছে? আর ইউরোপিয়ান ইউনিয়ন। সো ইউরোপিয়ান ইউনিয়নের লেটেস্ট সামিট কোথায় হলো, লেটেস্ট সামিট, না সামিট তো নেই, এত তো ইউরোপিয়ান ইউনিয়নের সামিট হয় না, এদের নিজেদেরই পার্লামেন্ট আছে, সরি এটা হবে না। আসিয়ানের লাস্ট সামিট কোথায় হয়েছে, কত সালে হয়েছে, কোন দেশ কোন দেশ হচ্ছে সভাপতির ভূমিকা পালন করেছে। এরপরে তোমাদের সার্কের সামিট লাস্ট কত সালে হয়েছে, না হওয়ার কারণ কি, লাস্ট সার্কের সামিটগুলো কেন হচ্ছে না, তার কারণ কি, কারণ আলোচনায় আছে এটা, যেহেতু বাংলাদেশ আলোচনায় রেখেছে, বাংলাদেশ পাকিস্তান সার্ককে এখন। আর রয়েছে তোমাদের আসিয়ান বললাম, সার্ক বললাম, আর কি রয়েছে, বিমস্টেকের সামিট লাস্ট কোথায় হলো, সেখানে নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের চিফ অ্যাডভাইসার মোহাম্মদ ইউনুস সেখানে দেখা করলেন। তারা ভেবেছিল হয়তো যে একটা ভালো ফ্রুটফুল কোনো মিটিং হবে, কিন্তু আলটিমেটলি হলো না। 2-4 মিনিটের জন্য কিছু একটা হলো, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু দেখা গেল যে সেই মিটিংয়ের পর আরও বড় করে স্যাংশনস চাপিয়ে দিল ইন্ডিয়া, এবং দুটো দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। সো বিমস্টেক যেহেতু এখন আলোচনায় আছে, বিমস্টেক কাইন্ড অফ সার্কের মতো বিমস্টেকও ব্যর্থ হতে যাচ্ছে। সো সার্কের মতো যেহেতু বিমস্টেক ব্যর্থ হতে যাচ্ছে, তোমাকে ব্যর্থতার দুটো রিজন জানতে চাইতে পারে, যে ব্যর্থতার দুটো রিজনস বলো। এই বছর সামিট কোথায় হলো, ঠিক আছে, কে সভাপতি করেছে, কোন দেশ সভাপতি করেছে সেই সামিটে, এর সদর দপ্তর কোথায়, এগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করবেই, ঠিক আছে? এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গ্লোবাল ইভেন্টসগুলো যদি তোমরা জিজ্ঞেস করো, তাহলে গ্লোবাল ইভেন্টসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত সালে শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধর পর তোমাদের ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ কবে আবার নতুন করে হলো। ইরাক আর ইসরায়েল যুদ্ধ আবার কত সালে হলো, রিসেন্টলি হলো। পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ কত সালে হলো, কোন তারিখে হলো, পাকিস্তানের ইন্ডিয়ার তারিখটা এক্স্যাক্ট মনে রাখবে, কোন তারিখে হলো, ঠিক আছে? অপারেশনটার নাম কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অপারেশন লঞ্চ করলো, ঠিক আছে? অপারেশনটার নাম কি, মাথায় রাখবে এটা। এছাড়া গ্লোবাল ইভেন্টস থেকে রাশিয়ার প্রেসিডেন্ট এই যে এখন ভারতে এসেছে, রিসেন্ট একটা এগ্রিমেন্ট হলো 2030 ভিশন 2030 বলে একটা এগ্রিমেন্ট হলো, ভিশন 2030। আমি এখনও দেখার সুযোগ পাইনি, হেডলাইনটা দেখছিলাম শুধু নিউজে, সুযোগ হয়ে ওঠেনি। তো ভিশন 2030 বলে যে এগ্রিমেন্টটা হলো সেটার নাম কি, ভিশন 2030 এগ্রিমেন্টে কী আছে একটু দেখে নিতে হবে। ইউক্রেনের সাথে একটা বড় এগ্রিমেন্ট হলো, সেই ইউক্রেনের সাথে এগ্রিমেন্টটা কী নিয়ে হলো, রিসেন্টলি হলো ইউক্রেনের সাথে, এগুলো দেখে নিও। যদিও তোমাদের আইআরের এই সমস্ত বড় বড় দেশগুলোর সাথে তো আর রিলেশনের কোনো কনসেপ্ট নেই, না আছে বোধহয়, না মেজর পাওয়ার্সের সাথে রিলেশন আছে তোমাদের, হ্যাঁ আছে। সো তোমাদের এগুলো জিজ্ঞেস করবেই।
সো মাথায় রেখো রাশিয়ার প্রেসিডেন্ট এসেছেন, তিনি এটা নিয়ে কতবার ভারতে আসলেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে, রাশিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হওয়ার পর থেকে বা যতদিন তিনি রাষ্ট্রপতির পদে আছেন তারপর থেকে তিনি কতবার ভারতে এসেছেন, এটা মাথায় রেখো। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার চায়নাতে গেলেন, লাস্ট কবে তিনি চায়নাতে গেলেন, কি উদ্দেশ্যে গেলেন, কি লাভ হলো সেখানে গিয়ে। আমেরিকাতে তিনি গেছিলেন লাস্ট ফেব্রুয়ারি নাগাদ, তো কেন গেছিলেন, কি লাভ হয়েছিল, এই তিনটে বিষয় ভালো করে মাথায় রেখো। এগুলো একেবারে গুলে খাও, এগুলো ঢুকিয়ে নাও মাথায় ভালোভাবে, যে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, আলোচনায় আছে, চর্চায় আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রুপি রুবেলে যেমন হচ্ছে ট্রানজ্যাকশান হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার মধ্যে, সো এটা একটা বড় মাইলস্টোন আমাদের ফরেন পলিসিতে, ডেভেলপমেন্টস বলতে পারো আমাদের ফরেন পলিসির। তো এটা ভালো করে দেখে নিও, আর বিশেষ করে ভিশন 2030-তে কী আছে, যেটা এগ্রিমেন্ট হয়েছে ভিশন 2030। সো ভিশন 2030-তে কী এগ্রিমেন্ট হয়েছে ভালো করে দেখে নাও, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো যেহেতু জানতে হবে, আমাদের সিলেবাসে আছে নেবারিং কান্ট্রিজ। বাংলাদেশে অভ্যুত্থানের কারণ কি, বাংলাদেশে এই যে অভ্যুত্থান হলো, যে স্টুডেন্ট জেনারেল সিটিজেন্স যে আপরাইজিং হলো, বা বলতে পারে একটা বড় ধরনের স্টুডেন্ট মুভমেন্ট হলো, ইন জেনারেল সোশ্যাল মুভমেন্ট হলো একটা বড় ধরনের, যেটা পলিটিক্যাল সিস্টেমকে উপরে ফেলে দিল, পলিটিক্যাল পাওয়ারকে উপরে ফেলে দিল, এক প্রকার লিডারকে উপরে ফেলে দিল। তো সেটার রিজনস কি, দুটো কারণ বলতে পারবে, কী কারণে বাংলাদেশে আন্দোলন হলো, জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে আন্দোলনের কারণ কি। তার এই আন্দোলনের কারণে ভারতের উপর কি প্রভাব পড়েছে, দুটো ক্ষতিকারক প্রভাব বলো তো, কী ক্ষতিকারক প্রভাব ইন্ডিয়ার উপর পড়েছে জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্টের কারণে ভারতে কী ধরনের ক্ষতিকারক প্রভাব পড়েছে, যেহেতু তোমাদের নেবারিং কান্ট্রিজ আছে, সো জানতেই হবে এগুলো। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে নেপালটাও তাই, নেপালে কবে হলো, কেন হলো, স্টুডেন্টরা কেন, বা ওই সাধারণ জেনজি মুভমেন্ট বলা হচ্ছে, জেনজিরা কারা, তোমাকে জিজ্ঞেস করতে পারে জেনজি কারা, জেনজি বলতে তুমি কাদের জানো, কোন বয়সের কথা জেনজি বলা হচ্ছে, কারা যে আলফা কারা, জেনজি কারা। ঠিক আছে, তো আলফা কারা, জেনজি কারা, এগুলোর একটু বয়সের একটু ইয়েটা দেখে নিও। এবং এখানে যে আন্দোলনটা হলো, সেখানে আন্দোলনটা ঘটানোর পেছনে দুটো বড় অ্যাক্টার্সের নাম জিজ্ঞেস করতে পারে, যেমন একটা বড় অ্যাক্টার্স হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর একটা বড় অ্যাক্টার্স হচ্ছে যে তাদের নিজেদেরই হচ্ছে স্টুডেন্টসরা বা বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনস যেগুলো বিভিন্ন আছে, তারা দুটো কারণ জানতে চাইতে পারে, কেন আন্দোলনটা হলো, কী কারণে আন্দোলন হলো, এবং তার প্রভাব ভারতে কী পড়লো জিজ্ঞেস করতে পারে। সো এগুলো গুগল করলেই পেয়ে যাবে, চ্যাট জিপিটি করলেও পেয়ে যাবে, এগুলো দেখে নাও। শ্রীলঙ্কাতে যে আন্দোলন হয়েছিল এরপর, সেখানে দেখলাম আমরা তাদেরও সেখানে শাসককে তারা ছড়িয়ে উপড়ে ফেলে তাড়িয়ে দিল, সরকার সেখান থেকে পালাতে বাধ্য হলো। তো তার প্রভাব ওখানেও আন্দোলনটা কী নিয়ে হলো, কেন হলো, কত সালে হলো, তার প্রভাব ভারতে কী পড়েছে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো এই কয়েকটা বিষয় এখানে ভালোভাবে মাথায় রেখো। আর একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রেখো, যেটা হচ্ছে যে সিন্ধুর জল চুক্তি বন্টন নিয়ে যে যে একটা একটা কন্ট্রোভার্সি চলছে। ঠিক আছে, সিন্ধুর জল চুক্তি নিয়ে একটা দেখলে তোমরা, যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল সিন্ধু নদীর জল নিয়ে। তো সেখানে 3টে নদীর জল, 6টা নদীর জল, কারা কোন নদীটার জল পায়, পাকিস্তান কোন নদীগুলো জল পায়, ভারত কোন নদীগুলো জল পায়, এবং 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 এই এগ্রিমেন্টটা কত সালে সাইন হয়েছিল, মধ্যস্থতাকারী ভূমিকা কে পালন করেছিল। ঠিক আছে, যেহেতু এটা কারণ আলোচনায় ছিল এর যুদ্ধের সময়, সো এটা ভালো করে দেখে নিও, এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, আর আর কি আর কিছু হ্যাঁ, স্যার ইউএন থেকে কিছু স্যার হতে পারে, কারণ ব্যাপারে ইউএনও। ইউএনও আছে না তোমাদের সিলেবাস? আচ্ছা, রাইট, ইউএনও থেকে তোমাদের হতে পারে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস থেকে বিশেষ কিছু পদক্ষেপ তো ঘটেনি ইউনাইটেড নেশনসে বড় কিছু ঘটেনি, যে বড় কোনো আইন পাশ করা হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, এইরকম কিছু ঘটেনি এই বছর, গত বছর, তার আগের বছর, মাথায় আসছে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়েই তারা একটু ব্যস্ত ছিল, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ নিয়েও ব্যস্ত ছিল। এছাড়া আর বিশেষ কিছু ইউনাইটেড নেশনস থেকে হয়নি। ঠিক আছে, নাই, এখানে কিছু পাচ্ছি না আমি। ইউরোপিয়ান ইউনিয়ন সিলেবাসে আছে ব্রেক্সিট কবে হয়েছে,
ব্রেক্সিটের প্রভাব ভারতে কি পড়েছে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, এবং এই যে দুটো দেশের মধ্যে যে এগ্রিমেন্ট সেটারই একটা ফলাফল, ব্রেক্সিটেরই ফলাফল হচ্ছে দুটো দেশের মধ্যে এগ্রিমেন্ট, অর্থাৎ ব্রিটেনের ভারতের মধ্যে যে এগ্রিমেন্ট সেটা হচ্ছে কিন্তু ওই 2020 সাল থেকে চলে আসছিল, যে যখন ওরা ব্রেক্সিট করলো তখন থেকে বলছে যে আমরা ইন্ডিয়ার মতো গ্রোয়িং ইকোনমি, এমার্জিং ইকোনমি, তাদের সাথে এখন রিলেশনকে আরও অনেক বেশি স্ট্রং করব, ইউরোপের সাথে বরং আমাদের না করলেও চলবে, ইউরোপ থেকে তাই বেরিয়ে আসলো। তো বুঝতেই পারছো ব্রেক্সিটের একটা বড় হচ্ছে রেজাল্ট এটা, যে ভারত আর ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও অনেক সুদৃঢ় হলো। সো ইউরোপ যত দুর্বল হবে তত ভারতের শক্তি বৃদ্ধি পাবে। তো সেটা এই এগ্রিমেন্টের তার একটা বড় একটা উদাহরণ। এগুলো আর কি ঘটেছে, আর কিছু ঘটেনি, যেগুলো ঘটেছে সেগুলো তোমাদের সিলেবাসে নেই, কারণ জিজ্ঞেস করার মতো এগুলো নয়, ম্যাপগুলো দেখলেই বোঝা যাবে। আর কিছু পাচ্ছি না। আর কিছু পাচ্ছি না, ব্যাস এতটুকুই মাথায় রেখো। কতগুলো প্রশ্ন হলো, কে নোট করেছো, আর কারা কান দিয়ে শুধু শুনলে? কেউ নোট করেছো, কেউ আছো? কেউ নোট করেনি। নোট করেছি কিন্তু নাম্বারিং দিইনি। আচ্ছা, আর কারা নোট করেছো দেখি হাতগুলো একটু, আর কারা কান দিয়ে শুধু শুনলে? আচ্ছা, বাকিরা কান দিয়ে শুধু শুনেছো, বেশ ভালো, উত্তর দিতে পারলে ভালো। রেকর্ডিং করেছি, রেকর্ডিং করে নিয়েছো? রেকর্ডিং করে নিয়েছি, পরে বসবো দিন লিখে নেব। আরে বাপ, ঠিক আছে স্যার 132টা কোশ্চেন। আরে বাপ, এতগুলো বলে গেলাম, এতগুলো বলে গেছি। হ্যাঁ ভালো, ঠিক আছে, কিছুই বাকি থাকলো না, অল্প অল্প করে দেখতে হবে, বেশি কিছু তো নয়, ঠিক আছে, মাথায় রেখো, গুরুত্বপূর্ণ এগুলো, কিছু করার নেই, তোমাকে এগুলো দেখতে হবে, কারণ এগুলো তো পড়াশোনা নয়, এগুলো শুরু থেকে নিউজ পেপার পড়লে এগুলো তো, যেমন আমি তোমাদের গড় করে বলে যাচ্ছি, একটার পর একটা বলে যাচ্ছি, সো তোমাদেরও তাই হতো যদি নিউজ পেপার পড়েছো। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এভরিডে ইউ হ্যাভ টু গো থ্রু দি নিউজ পেপার না পেপার্স, যত বেশি পারবে তত পড়তে হবে, বাট যদি করেছো তো ভালো, না করলে এখন মুখস্থ করো বসে, আর তো বলার কিছু নেই। বাট আমার মাথায় আর কিছু আসছে না। যেটা বলছিলাম যে বর্তমানে কোনো দেশের সঙ্গে কোনো দেশের এরকম যুদ্ধ লাগার সম্ভাবনা বা যুদ্ধ চলছে, না ওইসব জিজ্ঞেস করবে না তোমাকে, ভবিষ্যৎ তোমাকে কিছু জিজ্ঞেস করবে না, ওগুলো নিয়ে চাপ নিও না, ভবিষ্যতে কি হতে চলেছে ওইসব জিজ্ঞেস করবে না, বিশেষ করে অ্যাটলিস্ট আবার আইআরএ, এরা যারা বসবে ওখানে এরা আইআরের বিশেষজ্ঞ কেউ নয়, সো কাজে এত প্রশ্ন তোমাকে করবে না, মাথায় রেখো, মাথায় রেখো। একটা জাস্ট তোমাদের আমি একটু ক্ল্যারিফাই করে দিতে চাইবো একটা বিষয়, সেটা হচ্ছে আমি ক্লাসিক্যাল মানে রিয়েলিজমের প্রসঙ্গ তোমাদের পড়াতে গিয়ে আমি যেগুলো বলেছিলাম, আমি সেইটাকে আরেকটুখানি তোমাদের একটু রিভাইজ করিয়ে দিচ্ছি ব্যাপারটাকে, ঠিক আছে। সবার প্রথমে আসছে কিন্তু লিবারাল ইনস্টিটিউশনালিজম, আইআর থিওরির মধ্যে সবার প্রথম থিওরি আসছে লিবারাল ইনস্টিটিউশনালিজম। যদি থিওরির কথা বলো তাহলে থিওরির জন্মটাই হচ্ছে ওই ওই যুদ্ধের টাইম পিরিয়ডের মধ্যে বলতে পারো, কাইন্ড অফ, ঠিক আছে, যুদ্ধের টাইম পিরিয়ডের মধ্যে, বা বলতে পারো তারও আগেই হয়েছে। সো লিবারাল ইনস্টিটিউশনালিজম প্রথমে এসেছে। এই লিবারাল ইনস্টিটিউশনালিজমটাকেই, অর্থাৎ উদার প্রাতিষ্ঠানিকতাবাদ যেটাকে আমরা বলি, সেই উদার প্রাতিষ্ঠানিকতাবাদকেই প্রথম এই ইএইচ কারের মতো মানুষরা এসে বললো এটাই হচ্ছে আদর্শবাদ, এটা উদারবাদ নয়, এটা আসলে আদর্শবাদ। কেন? মানে একটা সমালোচনার ভঙ্গিতে বললো, সমালোচনার ঢঙে বললো, ঠিক আছে, মানে আমি আগের দিন যা বলেছি সেগুলো তো বলেছি, মাথায় যতটুকু আছে আজ আবার ভালো করে ঢুকিয়ে নাও এবং পরিষ্কারভাবে ঢুকিয়ে নাও, যেটা আজ বলছি সেটা অনেক বেশি অথেন্টিক, ঠিক আছে। আমি তোমাদের ওটা ওই দিন বলার পরেও আমার মনে হচ্ছিল না আমি একবার আমার স্যারের কাছে গিয়ে এটা একবার ক্ল্যারিফাই হই। তো প্রফেসর শিবাশী চ্যাটার্জি, যিনি আইআরের জানো তোমরা, একজন বড় মাপের মানুষ, অনেক বড় অনেক সব থিওরি লিখেছেন তিনি, অক্সফোর্ড কেমব্রিজ এই সমস্ত জায়গা থেকে তার প্রচুর পাবলিকেশন আছে, ওখানে গিয়ে তিনি পড়িয়েও আসেন আমেরিকাতে গিয়ে। তো ওনার কাছে আমি আবার একটু ক্ল্যারিফিকেশনের জন্য গিয়েছিলাম যে আমি যেগুলো তোমাদের বলেছি ঠিক বলেছি কিনা। আমার মনে হয় একটা ছোট্ট জায়গা আমি তোমাদের মিস করেছি, তো সেটা আমি আজকে ঠিক করে দিচ্ছি, বাট পুরোটাকে আমি ধরিয়ে দিচ্ছি আবার। লিবারাল প্রথমে ইনস্টিটিউশনালিজমের জন্ম হলো, অর্থাৎ উদার প্রাতিষ্ঠানিকতাবাদের প্রথম জন্ম, লিখে নাও, এবং তার একটা বড় উদাহরণ হচ্ছে লিগ অব নেশনস, বড় উদাহরণ লিগ অব নেশনস। কার আলোচনার মধ্য দিয়ে আসলো? উইড্রো উইলসন, 14 পয়েন্ট প্রিন্সিপালস,
এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সেটাকেই সমালোচনার ঢঙে মানে এক প্রকার মানে নিন্দা করছেন ইএইচ কার একটা বাস্তবিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেখানে বিশ্ব ব্যবস্থার সেই সময়কার ঘটনাগুলোর বিশেষ করে, এবং এই কারণে তিনি হয়ে গেলেন একজন থিঙ্কার্স, চিন্তাবিদ, কিন্তু তিনি থিওরিস্ট নন। বাট তিনি যখন এই উদার আদর্শবাদের যখন তিনি সমালোচনা করলেন, তখনই তিনি উদার আদর্শবাদের একদিকে সমালোচনা করলেন, অর্থাৎ প্রথম থিওরিটার সমালোচনা করলেন, এবং তিনি নিজে দ্বিতীয় থিওরিটার একটা উৎপত্তি কিন্তু শুরু করে দিলেন। কিন্তু থিওরি তিনি লিখলেন না, তিনি থিওরিস্ট নন, বাস্তববাদী তত্ত্বের একটা ব্যাখ্যা দিলেন, বাস্তববাদী একটা ব্যাখ্যা নিয়ে আসলেন সামনে। ওই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন 1948-এ হান্স জে মর্গেনথাউ যখন বেরিয়ে আসলো, তখন তিনি হয়ে গেলেন থিওরিস্ট, কারণ তিনি ব্যক্তির উপর ফোকাস করেছেন, ব্যক্তির চরিত্রের উপর ফোকাস করেছেন, ব্যক্তির নেচারের উপর ফোকাস করেছেন, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল নেচার্সের উপরে ফোকাস করে তিনি কি করেছেন, যে একটা থিওরি নির্মাণ করার চেষ্টা করেছেন, রাষ্ট্রের চরিত্রটাকে নির্মাণ করার কাজ করেছেন। রাইট গেল। এরপরে যারা আসছেন তারা হচ্ছে থিওরি তাহলে নির্মাণ হয়ে গেল, আইয়ার রিয়েলিস্ট থিওরিটাও নির্মাণ হয়ে গেল। তাহলে একদিকে শুরুর দিকে প্রথমে লিবারেল ইনস্টিটিউশনালিজম, যেটাকে সমালোচনার ঢঙ্গে বলা হলো আদর্শবাদ, যারা বললো তারা হচ্ছে রিয়েলিস্ট। তাহলে লিবারেলিজম অলরেডি প্রতিষ্ঠিত 1919 সালের আগেই, বা ওই সময়ের 1919 সালের আগেই এসেছে, অর্থাৎ লিগ অফ নেশন এসেছে মানে ওই উইড্রো উইলসনের প্রিন্সিপাল এসেছে মানেই সেখানে ইনস্টিটিউশনালিজম প্রতিষ্ঠিত, উদারবাদ প্রতিষ্ঠিত। তাকে সমালোচনা করছে রিয়েলিজম। এই রিয়েলিজমটাকে কিন্তু ক্লাসিক্যাল রিয়েলিজমও বলা হচ্ছে। তো ক্লাসিক্যাল যখন বলবে, যেমন এর আগের দিন দীপিকা বলছিল, আমি তাকে থামিয়েছিলাম সেখানে, আমি বলেছিলাম যে না, এটা হবে না, তাকে মডার্ন বলা হয়। কিন্তু স্যার আমাকে ক্লারিফাই করলেন যে সমস্ত বইগুলিতে আধুনিক শব্দটি ব্যবহার করা হয়েছে রিয়েলিজম বোঝাতে গিয়ে, আধুনিক রিয়েলিজম, সেটা আসলে ভুল, ওই রকম কিছু হয় না, নেই, ভুল লিখেছে কেউ। তো যাই হোক, আমি আমাদেরই এক মাস্টারমশাইয়ের বই পড়েই ওটা বলেছিলাম, যাদবপুরেরই এক মাস্টারমশাইয়ের বই পড়েই বলেছিলাম। তো উনি বললেন যে আসলে এটা হয় না, উনি বলেছেন হয়তো লিখেছেন কথাও ঠিকই, তুমি পড়েছো, কিন্তু ওটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে এই ইএইচ কার এবং হচ্ছে মর্গেনথাউ এরা হচ্ছে নিজেরাই ক্লাসিক্যালের মধ্যেই বিলং করেন। তো যেটাকে রিয়েলিজম বলছি আসলে এটাই কিন্তু ক্লাসিক্যাল রিয়েলিজম, এবং এটা থিওরি হিসেবে যদি বলি, থিওরি হিসেবে এটাই কিন্তু ক্লাসিক্যাল রিয়েলিস্ট থিওরি। রাইট? এটার দাঁড় করাতে গিয়ে তারা অতীতের বিভিন্ন থিঙ্কার্সের বিভিন্ন যে লেখাপত্র সেগুলোকে তারা টেনে নিয়ে এসেছে, এবং তারা একেবারেই এই কারণে পেছন দিকে ফিরে গেছে ওই থুসিডাইডিস, সুনজু, তারপরে কৌটিল্য, তারপরে বেনথাম, তার ম্যাকিয়াভেলি, এই সমস্ত হচ্ছে চিন্তাবিদদের আলোচনায় কিন্তু চলে গেছিল। এটাকে ইস্টাবলিশ করতে গিয়ে ওই আলোচনাগুলো এসেছে। কিন্তু যখন তোমাকে থিওরি বলা হবে, ক্লাসিক্যাল থিওরি, ক্লাসিক্যাল রিয়েলিস্ট থিওরি, তখন থিওরির জন্মটাই হচ্ছে কিন্তু 1919-এর পর থেকে। তো কাজেই প্রথমে উদারবাদ, তারপরে ক্লাসিক্যাল, প্রথমে উদারবাদ যেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল উদারবাদ বা আদর্শবাদ, তারপর হচ্ছে রিয়েলিজম, বা তুমি বলতে পারো সেটাকে ক্লাসিক্যাল রিয়েলিজম। এবং ক্লাসিক্যাল রিয়েলিজমের আলোচনায় সেখানে ইএইচ কার এবং মর্গেনথাউ তো থাকছেনই প্রধান হিসেবে, কিন্তু তারা ওই যোগসূত্র টানলেন কিন্তু অতীতের যে একের প্রাচীনকালে যারা ছিলেন তাদের। কিন্তু ক্লাসিক্যাল যদি বলা হয় বা রিয়েলিজম যদি বলা হয় তাহলে কিন্তু এটাই, ওই ইএইচ কার মর্গেনথাউ এরা ক্লাসিক্যালের মধ্যেই আসেন। আমি বোধহয় দীপিকাকে এটা বলতে গিয়ে আমি ওকে থামিয়ে, হয়তো ক্লাসেই তোমাদের বলতে গিয়ে এটা বলছিলাম যে ক্লাসিক্যালের মধ্যে বোধহয় মর্গেনথাউ হবে না, এরকম কিছু একটা বলেছিলাম। না, মর্গেনথাউ হবে, ইএইচ কার এবং মর্গেনথাউ হবেন ক্লাসিক্যাল রিয়েলিস্ট হিসেবে, বা ক্লাসিক্যাল কিংবা রিয়েলিস্ট, ক্লাসিক্যাল রিয়েলিস্ট কিংবা রিয়েলিস্ট, এই দুটো নাম তোমরা বলতে পারো। এরপরের ঘটনাটা কি তাহলে? এরপরের ঘটনাটা হচ্ছে যে রিয়েলিস্টদের সমালোচনা করে আবার পুনরায় নিও লিবারেলরা দাঁড়িয়ে গেল। লিবারেলিজম তার মাঝে অনেক সেখানে শেপ নিয়েছে, অনেক রকমভাবে নিজেকে শক্তিশালী করেছে, বাট নিও লিবারেল সেখানে কিন্তু দাঁড়িয়ে গেল, নিও লিবারেল স্কুল সেখানে দাঁড়িয়ে গেল। নিও লিবারেল সেখানে তো আসলেই, বুঝতেই পারছো
1979-এর দিকে দেখতে পাবে যে সেখানে একটা বড় মানে 1970s-এর ডিকেডসে সেটা হয়েছে মেইনলি ক্যাপিটাল প্রাইভেটাইজেশন যখন হতে শুরু করেছে, মার্গারেট থেচার আর রোনাল্ড রেগান যখন শুরু করেছেন তখন নিওলিবারাল ফেজ তখনও শুরু হয়ে গেল এবং সেটাকে চ্যালেঞ্জ করে আবার দেখা গেল কি এবং রিয়েলিস্ট নিজের দুর্বলতাগুলো আগে কাটিয়ে, কারণ নিওলিবারালসরা এসে অলরেডি রিয়েলিস্টদেরকে অ্যাটাক করেছিল, তো নিওলিবারালরা এসে রিয়েলিস্ট কিংবা ক্লাসিক্যাল রিয়েলিস্টদেরকে অ্যাটাক করেছিল যেহেতু, তাই তাদের জবাব দেওয়ার বাকি ছিল, তাই তারা জবাব দিল। তো তাই তারা জবাব দেওয়ার দিল একদিকে নিওলিবারালসদের এবং তারা সাথে সাথে নিজেদের যে অতীতের ভুলগুলো সেগুলোকেও সংশোধন করলো থিওরি হিসেবে করে। তারা কি করলো, নিও রিয়েলিজমের জন্ম দিল, নিও রিয়েলিজমের। সো কাজে এখানে পরিষ্কার হও যে যেটা ক্লাসিক্যাল রিয়েলিজম সেটাই রিয়েলিজম, আলাদা কিছু নয়। যেটা ক্লাসিক্যাল রিয়েলিজম সেটাই রিয়েলিজম, ঠিক আছে? এটা মাথায় রেখো। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে নিও ডিবেটগুলো উঠে আসলো। তাহলে প্রথম কোন থিওরি? প্রথমে লিবারাল ইনস্টিটিউশনালিজম বা যেটাকে কেনেথ ওয়ালস এই ইএইচকার সমালোচনা করে বলেছে আইডিয়ালিজম। তাহলে আইডিয়ালিজম এক প্রকার বলতে পারো, প্রথমে অর্থাৎ এক প্রকার উদারবাদ বা আদর্শবাদের জন্ম হলো, ওটাকে সমালোচনা করছে ক্লাসিক্যাল রিয়েলিজম কিংবা বলতে পারো তুমি রিয়েলিজমকে সমালোচনা করছে আবার হচ্ছে নয়া উদারবাদকে সমালোচনা করে আবার নয়া বাস্তববাদ উঠে আসছে। সো এইরকমভাবে একটা ইভলিউশন হয়েছে। তোমাদের কিন্তু এই জায়গাটা বারবার জিজ্ঞেস করবে, কারণ এটা মানে আমি এত পড়ার পরেও যখন আমার কনফিউশন আছে বা ওই রকম যিনি যার বই পড়েছি তিনি এখনও ওইটাই জানেন এবং এইরকমভাবে যদি ভ্রান্তিতে আমাদের মধ্যে কাইন্ড অফ তৈরি হয়ে থাকে আমাদের মাস্টারমশাইদের মাধ্যমেই, তাহলে এটা মানতে হবে যে যারা তোমার ইন্টারভিউ বোর্ডে বসে থাকবেন তারা আরও চরম ভ্রান্তিতে নিয়ে বসে আছেন এবং তারা হয়তো তোমার কাছে ক্লারিফিকেশন চাইবেন যে তুমি কি জানো। সো কাজেই এই যে সিকোয়েন্সটা বললাম, প্যাটার্নটা এটা বললাম সিকোয়েন্সটা মাথায় রেখো, পরিষ্কার করে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে। এটা মাথায় পরিষ্কার করে বুঝিয়ে দেবে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে নিও রিয়েলিস্টরা এসে রিয়েলিজমের কোন বিষয়টিকে সংশোধন করেছে বলতে পারবে? তোমার উত্তর হবে যে স্যার রিয়েলিস্টরা ব্যক্তির চরিত্রের উপর ফোকাস করেছিলেন, ওটাকে ইউনিট হিসেবে ধরেছিলেন। নিও রিয়েলিস্টরা এসে রিয়েলিজমের যেটা সংশোধন করছেন সেটা হচ্ছে তারা নিজেরাই নিজেদেরকে সংশোধন করছেন, অর্থাৎ আগের রিয়েলিস্টদেরকে পরের রিয়েলিস্টরা সংশোধন করার কাজ করছেন, সেটা হচ্ছে এটা যে ব্যক্তি নয় আন্তর্জাতিক কাঠামোটা এখানে গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক কাঠামোটাকে তারা বেস হিসেবে ধরেছেন এবং বলেছেন ব্যক্তিকে ধরলে কিন্তু আন্তর্জাতিক কাঠামোকে বোঝা যাবে না, আন্তর্জাতিক কাঠামোটাকেই ধরতে হবে। তো এই বড় সংশোধনটা নিও রিয়েলিজমের করে দিয়েছে, রিয়েলিজমের করে দিয়েছে। অর্থাৎ মর্গেনথাউ যেখানে ব্যক্তির উপর জোর দিয়েছিলেন সেখানে কেনেথ ওয়ালজের মতো মানুষ, জন মিয়ারশাইমারের মতো মানুষরা এসে বলছেন যে ব্যক্তির চরিত্র নয়, ব্যক্তির নেচার নয়, ইন্ডিভিজুয়াল নেচার নয়, মানুষের নেচার নয়, বরং আন্তর্জাতিক কাঠামোটা গুরুত্বপূর্ণ, সেটাই ইউনিট। তাহলে ইউনিটটা এরা ধরেছিল ব্যক্তি রিয়েলিস্টরা, আর নিও রিয়েলিস্টরা ধরলো আন্তর্জাতিক কাঠামো। এইটা তোমাদেরকে আমার একটু ক্লারিফাই করার ছিল, কারণ আমি ওই দিন এই জায়গাটা দীপিকাকে একটু থামিয়ে দিয়েছিলাম, তাই তো? দীপিকা তুমি ছিলে তো না? হ্যাঁ স্যার, আমি আপনাকে বারবার বলেছিলাম কিন্তু আপনি শোনেননি। হ্যাঁ, তো এই ভ্রান্তিটা কিন্তু মানে ওই বইটার মধ্য দিয়েই তৈরি হয়েছে, বাট স্যার আমাকে এটা ঠিক মানে কারেক্ট করে দিলেন ব্যাপারটা এবং বললেন যে যেই সমস্ত বইয়ে এগুলো লিখেছে আছে ওইরকম অনেক বইয়ে তারা বোঝে না, কিন্তু অনেক সময় লিখে ফেলেছে, এখন ওটাই তোমাদের মধ্যে ঢুকে গেছে, তো কিছু করার নেই। কিন্তু তোমরা যারা ক্লারিফিকেশন চাইছো তাদের জন্য এই প্রসেসেই নিজেকে ক্লারিফাই করতে হবে বা এই সমস্ত ইনফরমেশনগুলোই বুঝতে হবে। তার মাঝে আরও অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, বাট এগুলো ভালো করে দেখে যেও। ঠিক আছে, বোঝাতে পারলাম কি হয়েছে? ক্লিয়ার? বলো রাজীব, কি বলছো? স্যার একটু যদি আরেকবার বলে দিতেন স্যার, থিওরি আর থটটা স্যার। থিওরি আর থটের পার্থক্য? হ্যাঁ স্যার, ওইটা একবার বলেছিলেন স্যার। থট হচ্ছে একটা মনের ভাবনা, অপিনিয়ন কারো, ঠিক আছে, কারো ভাবনা হতে পারে, কারো চিন্তা হতে পারে, চেতনা হতে পারে, তার সেখানে অনুভূতি থাকতে পারে, তার সেখানে আবেগ থাকতে পারে, সেটা নিয়ে তার থট তৈরি হতে পারে, চিন্তা তৈরি হতে পারে। এবং যখন এই ধরনের কোনো রাইটিংস আমরা পড়ি
বা রাইটার্স আমরা দেখি তখন তাকে থিঙ্কার্স হিসেবেই আমরা কনসিডার করি। কিন্তু থিওরিস্ট কারা? থিওরিস্ট তারাই, বা থিওরি বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে যে যেখানে একটা যুক্তিযুক্ত রিজনস থাকে, বা বলতে পারো একটা কাইন্ড অফ, যে থিওরি বলতে সেই বিষয়টিকেই বোঝানো হয় যেখানে হচ্ছে যুক্তি নিহিত থাকে, সেখানে ইমোশনস নয়, অপিনিয়ন নয়, সেখানে ভাবনা নয়, বরং একটা প্রমাণ সাপেক্ষ কতগুলো তথ্যের উপর দাঁড়িয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, এবং বারবার হওয়া যায়, এবং একই রেজাল্ট বেরোয়। সেটা হচ্ছে তত্ত্ব। বুঝতে পেরেছ? তাহলে তত্ত্ব আর মানে থট আর থিওরির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ স্যার, বুঝে গেছি। একটা কমন ফর্মুলা, যে এই ফর্মুলা স্থান কাল ভেদে একই রকম হবে। কেন? তার কারণ সেটি যুক্তির উপর প্রতিষ্ঠিত। এই যুক্তির উপর প্রতিষ্ঠিত যে ফর্মুলা, সেটাই হচ্ছে তত্ত্বের ফর্মুলা, এবং সেটাকে তত্ত্ব বলা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, জিজ্ঞেস করো। স্যার হ্যাঁ, বলছি কি, আমি না একটু দেরিতে জয়েন করেছি, তো ওই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রতি যত মানে ওখান থেকে না কোশ্চেন গুলো লিখেছি, তার আগেরটা আমার কাছে লিখতে পারিনি, তো আমি কাউকে রেকর্ডটা একটু দিয়ে বলুন। দিচ্ছি, আমি রেকর্ডটা সন্ধ্যে নাগাদ দিয়ে দিচ্ছি, তুমি ওটা দেখে নিয়ে শুনে নিও। তাহলে ঠিক আছে, হ্যাঁ বাকিগুলো আমি লিখে নিয়েছি। বেশ। নতুন কি পেলে বলো, নতুন কি পেলে, কি কোনগুলো মনে হলো রেলিভেন্ট যেগুলো আমি বলেছি? নতুন স্যার লাস্টে আপনি এটা যেটা বোঝালেন লিবারালিজম দিয়ে আর এই আদর্শবাদ বাস্তববাদ দিয়ে, ওটা একটু ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, এই লাস্টে যে টপিকটা নিয়ে আলোচনা করলেন। আচ্ছা, বেশ ভালো। আর ওই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির বিলটাকে নিয়ে তো আপনি আগেই বলেছিলেন আমাকে দেখতে, তো ওটা মোটামুটি দেখেছি। আর বাদ বাকি এই যে আশেপাশে দেশগুলো নিয়ে, ওগুলো মোটামুটি দেখেছি। এই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়ে গেল। বেশ, ঠিক আছে। বাকিদের কারো কোনো প্রশ্ন, জানার বোঝার কিছু থাকলে বলো। স্যার কোনো প্রশ্ন নাই। আর আপনাকে প্রত্যেক দিনই তো শোনার ইচ্ছা করে, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের একটা ভান্ডার। মানে হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন শিখতে পাই, যা লিখলাম সবই শিখলাম। আর আজকে আমরা যে জায়গায় আছি, আমি বিশেষ করে, হ্যাঁ, কারা কেমন কতটা পারফরমেন্স করেছে, আমি যে পারফরমেন্স করেছি, এটা টোটাল অবদানটাই আপনার। ভালো। দেখো, চাকরিটা পেলে ভালো লাগবে, খুব ভালো পাবে, সকলেই পাবে। তোমরা খুব হার্ডওয়ার্ক করছো, বাট খামতি আছে অনেক, এগুলো দূর করো, টাইম আছে। হ্যাঁ, সম্ভব, সেগুলো এখনও যা সময় আছে সেই সময়ের মধ্যে কিন্তু সম্ভব এগুলো। শুধু যা বলছি শোনো চুপচাপ, ঠিক আছে? সম্মান গেল না থাকলো এইসব দেখো না, সময় বেশি লাগলো নাকি কম লাগলো দেখো না, টাকা বেশি খরচা হলো নাকি হলো না এটা দেখো না, এনার্জি বেশি গেল নাকি রইলো এটা দেখো না। এগুলো এখন মানে যখন অলরেডি ইন প্রসেস, তখন এগুলো দেখা উচিত নয়, ঠিক আছে? এগুলো তোমাকে বড় হতে দেবে না, এবং আমি এগুলো ভাবি না। আমি 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 মানে আমি এই যে দেখো এতদিন ধরে পড়াচ্ছি, আমি এতদিন ধরে পড়ানোর পরেও কিন্তু স্যারের কাছে গিয়ে এগুলো জিজ্ঞেস করলাম। স্যারের কাছে গেলাম এবং ঘুরপাক খেলাম কদিন ধরে, যে স্যার বলছে সময় নেই সাদ্দাম, সময় নেই। 3 দিন ধরে ঘুরপাক খেলাম, সময় নেই। আরবার টাইম দিলেন একবার, তখন আমার আবার ক্লাসের লেকচার হয়ে গেল, আমার একটা একটা লেকচার পড়ে গেল, কমপ্লিট হয়ে গেল, ক্ল্যাশ হয়ে গেল টাইমিংটা। তারপরে আবার স্যার আমাকে বিকেলে ডাকলেন, বিকেলে গিয়ে স্যার আবার বললেন যে সাদ্দাম বাড়ি যেতে হবে, হলো না। তারপরে যখন বাড়ি এসছেন, তারপরে স্যার আবার আমাকে এসএমএ কল করছেন যে তুমি কালকে আর্লি মর্নিং যদি আসতে পারো তাহলে হবে। সো আর্লি মর্নিং আমি তো এমনি জেনারেলি একটু ঘুম থেকে দেরি করে উঠি, কারণ ঘুমোতে আমার রাত হয়ে যায়, রাত 2, 3, 4 অনেক সময়। আজ যেমন 5টায় ঘুমিয়েছি পড়তে। সো পড়তেই থাকি, কিছু করতে থাকি, নইলে সে আছে তো আমাদের এখনকার কী করে, আমি ফানি ভিডিও টিডিও কিছু দেখি, তাও আর ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেটেড বিভিন্ন ধরনের কালচারগুলো বোঝা যায়, শেখা যায় অনেক কিছু। সো এগুলো করতেই আর কি 5টা বেজে যায়, 4-5টা অনেক সময় বেজে যায় আলটিমেটলি। তারপরও ঘুম থেকে উঠে স্যারের কাছে গেলাম। তো এইগুলো ইনভেস্টমেন্টগুলো করতে হবে। দেখো, আমি ওটাই বোঝাতে চাইছি যে ইনভেস্টমেন্টগুলো করো, দেখো তোমরাও মানে হবে। এরপর তো এসএসসিটা হয়ে গেলে টার্গেট নাও সিএসসিকে, যদি ভালো পারফরমেন্স দিতে পারো সিএসসি হবে। এসএসসি হয়ে গেলে ভর্তি হয়ে যাও আমার। ছাড়ছি না তো আপনাকে তো আমি লাইফ টাইম নিয়ে নিয়েছি। তুমি তো আছো, বাকিদেরও বলছি। হ্যাঁ, বাকিরাও থাকলে আমি কি মনে করি স্যার, আমরা যে ইনফরমেশন গুলো আপনার কাছ থেকে পাচ্ছি, আমি তো হয়তো একটা জায়গায় পড়াচ্ছি, সবাই জানে তো, মানে এই যে রেগুলারিটি থাকাটা স্যার প্রত্যেকের। এবার হয়তো যিনারা যাবেন ওনাদেরকে আমি মানে সম্মানের সহিত বলছি, হয়তো এতগুলো বোর্ড যে করেছে, মানে এতটা অ্যাক্টিভলি ভাবে হয়তো আপনার মতো টিচার
পাবো না যে আমাদের কোশ্চেন অ্যারাইজ হবে, আমরা যে যে পড়লাম, আমিও তো দেখছি, আমি তো এই ফিল্ডেই থাকছি, মানে প্রফেসররাই থাকবেন ওখানে। হুম তো রানিং এ থাকার একটা বিষয় ব্যাপার আছে, আপনি যে এই যে আমরাও তো অনুপ্রাণিত হচ্ছি প্রত্যেক দিনের যে পড়া, প্রত্যেক দিন জানা, নতুন নতুন একদম আপডেট থাকা। এটা স্যার সংখ্যা খুব কম স্যার, টিচারের এই সংখ্যাটা অনেক কম, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। হুম তোমরা এখানে কলেজে সব কতজন কলেজের টিচার ডিপার্টমেন্টে। তোমরা এখানে স্যার, কতজন কলেজ যেটা বলছিলাম অ্যাকচুয়ালি সত্যি কথা স্যার, আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অভিজ্ঞ টিচার খুব কম। হুম স্যার যারা পড়ায় সবাই মুখস্থ করে পড়িয়ে দেয়। আর আমি মুখস্থ করি না, সে আপনার পড়ানোই আলাদা। আমি মুখস্থ করে বলছি না। স্যার পড়ার মধ্যে যে একটা রস, যে একটা আনন্দ, সেটা আপনার পড়ার মধ্যেই পাই। আরে বাস হ্যাঁ, সে সত্যি পড়া মানে এতটা যে ভালো, মানে পড়ার মধ্যে যে এতটা আনন্দ আছে সেটাও জানা ছিল না। বেশ স্যার আপনার ক্লাস মিস করলে মনে হচ্ছে একটা কিছু ছেড়ে দিলাম আজকে। আরো হবে আরো হবে আমার একটুখানি স্যার আরো কালকে promotion ক্লাসটা হবে। একটু আমার করতে একটুখানি পারিনি, একটু আরেকটু- রেকর্ড দিতে। আমি ইউনিভার্সিটিতে ঢুকে গেলে চেষ্টা করো নেট সেট লাগিয়ে আমার আন্ডারে পিএইচডি করবে। আমি নিজেই দেখো কেমন তোমাদের আশা দিচ্ছি, আমি নিজেই এখনো যোগ্য হয়নি কিন্তু তোমাদের আশা দিয়ে দিচ্ছি। স্যার যাই হোক, এটা তো অনেক আশাই বাঁচে চাষা যেটাকে বলে। আমার তো সব ডিগ্রি আছে, নেট আছে, সেট আছে, জিআরএফ আছে, পিএইচডি আছে, পোস্টডক চলছে। যাদবপুরে পড়েছি, ক্যালকাটাতে পড়েছি, কাজী নজরুল, কল্যাণী, বেলুড় মঠ। হ্যাঁ স্যার 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 আপনিও গ্রামের, আপনি শহরে থাকতে পারেন, আমরা এখন গ্রামেই থাকি। গ্রামে একটা গ্রাম্য ভাষা আছে স্যার, যে বড় জিনিস বড় জায়গায় লাগে, বুঝলেন তো? আপনি কেন এভাবে বলছেন? আমরা ছোট হয়ে যাচ্ছি। যাই আপনার যথেষ্ট যোগ্যবান একজন অভিজ্ঞ টিচার আপনি রপ্ত করে নিয়েছেন পলিটিক্যাল সায়েন্সটাকে। হুম হ্যাঁ, না হয় সিকোয়েন্সে বলা সম্ভব না কারো পক্ষে, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি। সিকোয়েন্স কোন সিকোয়েন্স? এই যে সিকোয়েন্স মেনটেন করে স্যার বলা, মানে কতটা রপ্ত করেছেন আপনি? খেলাচ্ছেন তোকে পলিটিক্যাল সায়েন্স আয়ো। খেলা করছেন নিয়ে। স্যার আপনার প্রশংসা করলে কম হয়ে যাবে স্যার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। তো ব্যাপার। দেখ, আমার প্রশংসা করতে হবে না, তোমরা মানে চাকরিটা পেলে আমার প্রশংসা আমি নিজেই পেয়ে যাব। তোমরা চাকরিটা পাও, আমার এটাই খুব ভালো লাগবে। অলরেডি একজন দেখলাম এসএসসির ব্যাচ থেকে এমএসসির বোর্ডে ওর সিলেকশন হয়ে গেছে। সো আমারই স্টুডেন্ট, দেখে ভালো লাগছে। সো কাজেই তোমাদেরও হবে, লেগে থাকো। এবার তোমরা প্রায় 25 জনের মতো এখানে আছো, আশা করি সবাই পাবে তোমরা, ঠিক আছে? আর এত সিট এবং তোমাদের র্যাঙ্কও তো ভালো, কাজে লেগে থাকো, হয়ে যাবে, ঠিক আছে? বাকি আরও তোমাদের এই যে বললাম যে জার্নির তো শেষ নেই, সারা জীবন চলতে থাকবে। এসএসসিটা হয়ে গেলে অবশ্যই চেষ্টা করবে নেট সেটে ভর্তি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। নেট সেটের ব্যাচে ভর্তি হয়ে নিজেকে তৈরি করো, ঠিক আছে? তৈরি করলেই হবে কিন্তু, ঠিক আছে? বাকি সময় স্যার, যেটা বলছিলাম- দেখতে পারিনি। স্যার যেটা বলছিলাম, আমাদের ক্লাস কবে শেষ করবেন স্যার এই ইন্টারভিউ? চলুক না, যে তোমাদের ইন্টারভিউয়ের যতদিন যা তোমরা যদি করতে চাও, তো আমি তো আছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো করাই 1 ঘন্টা করে সময়। আচ্ছা, 2 দিন আগে স্যার শেষ করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে স্যার, 2-3 দিন থাকতে স্যার। তো কত তারিখে চাইছো বলো, শেষ চাইছো কত তারিখে? আমি বলছিলাম স্যার সোমবার করে স্যার আপনি ছুটি দিলে ভালো হয়। সোমবার করে? তো ঠিক আছে, সোমবার থেকে ছুটি থাকবে তাহলে, পড়ো নিজেদের মতো করে, ঠিক আছে? সানডে, কারণ ইন্টারভিউ চালু হয়ে যাচ্ছে সবারই স্যার। ঠিক আছে। সোমবার 8 তারিখ পড়ছে, 8 তারিখ থেকেই তো শুরু হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। 8 তারিখে কার 8 আছে? তারিখে এখানে কার কেউ আছে? আছো? 8 তারিখে আছে কারো? কেউ আছো? স্যার 8 তারিখে কেউ নেই আমাদের এখানে। ওকে, ঠিক আছে, তাহলে 8 তারিখেই আমাদের লাস্ট হোক। যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে অভিজ্ঞতাগুলো নেবে, তো ওই দিনই আমরা লাস্ট করবো। বাকি 9 তারিখ থেকে তোমরা ইন্টারভিউ দাও ভালোভাবে, ঠিক আছে? আর অসুবিধা হলে অবশ্যই ফোন করো, অসুবিধে নেই। বা যদি বলো যে ক্লাস 1 ঘন্টা করে করাতে হবে 5টার সময়, আবার নয় বসে যাবো এরকম 5:30 নাগাদ, ঠিক আছে? চলো তাহলে আজ এতটুকুই থাক। স্যার কালকে আমরা আবার- ক্লাস করতে পারিনি, রেকর্ডিংটা দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, কালকে গতকাল হ্যাঁ স্যার, গতকালটা আমি রেকর্ড করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলো। কালকের জন্য কিছু টপিক দেবেন? হ্যাঁ, কালকে কি টপিকে করবে বলো, ওটা তো বলা হলো না। কালকে কোন টপিক নেবে? কালকে কোন টপিক থেকে দেখে আসবে বলো, কোন টপিক কালকে? স্যার আমি যেটা বলছিলাম
যেহেতু সোমবার আমাদের লাস্ট, একটা ওভারঅল পুরো একটা প্রসেস আর কি, ইন্টারভিউ পুরো মানে A to Z পর্যন্ত স্যার একটু হয়ে যাও সবকিছুতে। আর নতুন করে ওটার প্রয়োজন নেই, বুঝেছো? তুমি সব বুঝে গেছো কি তোমাকে করতে হবে। তুমি বরং স্পেসিফিক টপিক ওয়াইজই যাও, কারণ ওটাই তোমার লাভদায়ক হবে। বুঝতে পেরেছো? টপিক ওয়াইজই যাও, কারণ আচ্ছা। এতদিনে যা বলেছি সেগুলোর মধ্যে থেকেই আসবে, আর ওগুলো আর নতুন করে রিভাইজ করার দরকার নেই। বলো নতুন কোন টপিক নেবে, এখানে অনেক কিছুই আছে, এখনো বাকি আছে অনেক কিছু। কোনটা নেবে, কোনটা থেকে দিতে চাইবে আবার? আছে কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়ে গেছে তাই? স্যার একটা যেটা বলছিলাম স্যার, যে আমাদের যে পলিটিক্যাল নেচার স্কোপ আছে, এখান থেকে কিছু কোশ্চেন হওয়ার চান্স আছে স্যার। পলিটিক্যাল প্রথম পার্টটা বলছো? হ্যাঁ প্রথম পার্ট থেকে ডেফিনিশন নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, ডিসিপ্লিন যেগুলো আছে স্যার, ওইখান থেকে কিন্তু উৎপত্তি, রাষ্ট্রবিজ্ঞান উৎপত্তি, রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞাগুলো আছে বা তাদের পলিটিক্যাল সায়েন্স কেন এক বলা কাজ হয়, করো এই তোমরা, সমস্ত কাল বিষয় থেকে- আগামীকাল ওই ইউনিট 1, 2, 3 এটা দেখে এসো। না, কোথায় গেল এটা? এটা তো ইন্ডিয়ান কনস্টিটিউশন। হ্যাঁ 1 আর 2টা দেখে এসো, 1, 2, 3টা দেখে এসো, 1 আর 2 স্যার। 1, 2, 3টা দেখে এসো, তাহলেই হবে। 1, 2, 3 1, 2, 3 Okay, sir. পলিটিক্যাল থিওরি থেকে থিওরির পেপার আর কি। এটা হচ্ছে 11-এর সিলেবাস, সেমিস্টার 1, ইউনিট 1, 2, 3, যেখানে আছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আর সিটিজেনশিপ। 3টে পার্ট আছে, এই 3টে পার্ট দেখে এসো। কি বলো? এই 3টে পার্ট দেখে হ্যাঁ এসো। স্যার। ঠিক আছে, চলো তাহলে আচ্ছা এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। চলো বাই, গুড নাইট।